মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওঠার মতো কোনো শক্তি আমার কাজ করছে না। সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকম উঠে বিছানায় গা এলিয়ে দিয়েছি। ভাবতেছি, আপন মানুষগুলো এত নিষ্ঠুর হয় কেমন করে। নিজের স্ত্রী দেওয়া মিথ্যা অপবাদের কারণে আমার আজ কী অবস্থা। আমি আবির, একটা কোম্পানিতে ছোটোখাটো পোস্টে চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও অসহায় মানুষের জন্য কাজ করি, যেখানে 5,000 সদস্য নিঃস্বার্থে কাজ করে। আমার স্ত্রী নীলা। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। কাল রাতে যখন অফিস থেকে বাড়ি এসেছি, কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেমন আছো গো? কিন্তু নীলা এক জটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ সে এমন করবে কেন? খবরদার, আমাকে স্পর্শ করবা না। তোমার এই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবা না, এই বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই, তোমার কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি চাই। নীলার এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি অনেকক্ষণ নীরব থেকে বললাম, কি বলছো এসব তুমি? মুক্তি চাই মানে? কিসের মুক্তি? আমি ডিভোর্স চাই আবির, তোমার সাথে অনেক হয়েছে, আর না। আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, এ সময় মজা একদম না। তোমার শরীর ঠিক আছে তো? আমায় নিয়ে তোমাকে না ভাবলে। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চড় মারলাম। 2 বছরের সংসারে এই প্রথম ওর গায়ে হাত তুলেছি। কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। আমিও আর কিছু বলিনি তাকে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। রাতে অনেকবার নীলাকে ডেকেছি, কি হয়েছে, কি জন্য এসব করেছে, কথাগুলো জানার জন্য। কিন্তু একবারও আমার দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। আমিও পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 3 বাজে। কি আশ্চর্য, নীলা আজ আমাকে ডাকেনি কেন? মনের ভিতর ওলটপালট শুরু হয়ে গেল। প্রতিদিন নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানোর। মান অভিমান তো আছে, কিন্তু আজ কি হলো নীলার? কাল রাত থেকে অদ্ভুত সব আচরণ। এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতেই একটা বড় শখ খেলাম। আমার শ্বশুর আর নীলার বড় ভাই সোফায় বসে আছে, পাশে নীলাও দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই বলা শুরু করে দিল, তোর মতো ছেলের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। কি ভাবছিস তুই অপকর্ম করবি আর আমরা কিছুই জানবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অপকর্ম করছি? আমি তো কিছু বুঝতে পারছি না। নীলা নীরবে চোখের জল ফেলছে। এরই মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা, এইসব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়াটাই উচিত। একথা বলতে দেরি আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। নীলার বড় ভাই আমাকে কলার ধরে টেনে তুলে 4-5টা ঘুষি আমার মুখে বসিয়ে দেয়। এরপর সজোরে ধাক্কা দেয়। আমি তাল সামলাতে না পেরে কাচের ডাইনিং টেবিলে পড়ে যাই। কাচের ডাইনিং টেবিল ভেঙে আমি নিচে পড়ে যাই। কাচ ভেঙে আমার শরীরে কিছু অংশ ঢুকে যায়। তারপরেও আমাকেই তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটার ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতে নীলা বাধা দেয়। থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না। এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সই করে দিস। আর হ্যাঁ, ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়ালে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেব, কথাটা মনে রাখিস। আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম। বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাটা মনে করতে লাগলাম। কখন যে বুড় হয়ে গেছে বুঝতে পারিনি। সারা শরীরে প্রচুর ব্যথা, ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছি না। অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরো চেহারা কাছের ছোটো ছোটো টুকরা আটকে আছে। চেহারাটা আর আগের মতো নেই, ঠোঁট ফেটে গিয়েছে। 5 তলার উপর থেকে যে নিচে নামবো সে শক্তিটুকু আমার নেই। এত পরিমাণ মেরেছে আমাকে। নীলা একবারও জানতে চায়নি আমি কেমন আছি, কি অবস্থা আমার। নিজের অজান্তে চোখ দিয়ে দুপুটা জল গড়িয়ে পড়লো। ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম। আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু সজল। ফোন রিসিভ করতেই বললাম, কই আছিস তুই? অবস্থা থেকে বলল, কি হয়েছে তোর?
কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আমি একদম ঠিক। একটু আমার বাসায় আসবে? আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি? আমি এক্ষুনি আসছি। যাক, একটু স্বস্তি পেলাম প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনে। আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বন্ধু আসলো। আমার অবস্থা থেকে কেঁদে দিবে এমন অবস্থা তার। কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে? কি করেছে বল আমায়। প্রশ্ন করা শুরু করলো। আমি তাকে সব কিছু খুলে বললাম। সে সব কিছু শুনে মূর্তির মতো বসে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধুই নীরবতা। নীরবতা ভেঙে সজল বলতে লাগলো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু মাথা নাড়ালাম। কষ্টের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সজলকে বললাম, আমার একটা কাজ করে দিতে হবে। সে বলল, কি কাজ বল? তুই শুধু এতটুকু খোঁজ নিয়ে দেখ, কি কারণে নীলা আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। কি অন্যায় আমার অন্যায় হলে আমি মাথা নত করে মেনে নিব, তবুও মিথ্যা অপবাদ সহ্য করব না। প্লিজ ভাই, একটু খোঁজ নিয়ে দেখ। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়া দিয়ে ও মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর চলে যায়। আমি বসে বসে ভাবতেছি, এই কি আমার সে নীলা, যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়তো, আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করত, সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ ভিজাতো। কিন্তু আজ সেই নীলা নেই। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়। আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি। সজল নিয়মিত খোঁজখবর নিত, খাবার বাসায় দিয়ে যেত। 1 সপ্তাহ আমি চাকরিতে যেতে পারিনি দেখে চাকরি থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার তাতে কোনো দুঃখ নেই। দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি। হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মা এই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে। শুনলাম ভাবি নাকি চলে গেছে রাগ করে। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। খাবার নিলাম হাতে, না নিলে আবার বলবে অহংকারী আমি। অনিচ্ছে সত্য নিলাম। পরদিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য। পথে সজলের সাথে দেখা। ওকে একথা বলতে বলল, আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন। যদিও বেতন অনেক কম, তাও রাজি হয়ে গেলাম, কারণ আমার চলার মতো টাকা তো লাগবে। এভাবে কয়েকদিন কেটে যায়। নীলার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আমার বাসার মালিকের মেয়ে প্রায় খাবার নিয়ে আসে। মেয়েটাকে বাধা করা সত্ত্বেও নিয়ে আসে। একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পড়ে টেবিলে। আমি খাবার খাচ্ছি, এমন সময় আমার শ্বশুরমশাই আসলো। খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল, আমি জানতাম তোমার মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না। একটা চলে গেছে, এখন আরেকটা পেয়েছো। তুই একটা চরিত্রহীন। এই বলে একটা খাম আমার দিকে ছুঁড়ে মেরে বলে, যত তাড়াতাড়ি সই করবি তত তোর মঙ্গল। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন করে বেরিয়ে গেল। আমার সাথে থাকা মেয়েটিও অনেক লজ্জা পেল। খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ি। কাঁপা কাঁপা হাতে খামটা হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার। আমার চোখ দিয়ে আশার শ্রাবণ বয়ে নামতেছে। স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কি দোষ ছিল আমার, কি কারণে এমন করলা নীলা? আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে যেয়ে 5 প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই চাইপাশ কখনো হাত দিয়ে ধরে দেখি নাই, আর আজ থেকে এটা আমার নিত্য সঙ্গী। এর মধ্যে সজল ফোন দিয়ে যা বলল, আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফোনের অপাশ থেকে সজল বলতে লাগলো, নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখেছে, আমি নীলার সাথে প্রতারণা করেছি, আর ভালোবাসার বিশ্বাস ভেঙেছি, ইত্যাদি আরও অনেক কিছু বলল। নীলার বড় ভাইয়ের কাছ থেকে সজল খবরটা জেনে নেয়। হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছি, কিন্তু কেন গিয়েছে নীলা একেবারের জন্য কি জানতে চায়নি? আর জেনেই বা কী করবে? এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজে বিশ্বাস করে নেবে সে খারাপ, কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না। আমাকে একেবারের জন্য কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। মনে মনে আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি। চোখ দিয়ে পানি পড়তেছে, মুছে দেওয়ার মতো কেউ নেই। আমি কেন পতিতালয়ে গিয়েছি এবার শুনুন। বেশ কিছুদিন আগে আমি অফিসে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় এক বৃদ্ধ মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে, হাতে একটা ব্যানার, তাতে লেখা আমার মেয়েকে বাঁচাও, অত্যাচারের হাত থেকে রক্ষা করো ইত্যাদি। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আমাকে খুলে বলুন। মহিলা বলতে লাগলো, আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে 5 বছর আগে। কত জায়গায় গিয়েছি বিচারের জন্য, কিন্তু বিচার পাইনি। তাই আমি আজ বাবা পথে পথে এই ব্যানার নিয়ে ঘুরছি। নিজের অজান্তে চোখের কোণে পানি এসে গেল। তারপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতালয়ের ঠিকানায় চলে গেলাম। আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, এর চেয়ে বড় কি আর হতে পারে?
এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওইখানকার ম্যানেজারকে ছবি দেখিয়ে বললাম, এই মেয়েটি কি এখানে আছে? ম্যানেজার বলল, আছে। আমি এই মেয়েটিকে মুক্ত করে দিতে চাই। কত টাকা লাগবে মুক্তিপণ হিসাবে? ম্যানেজার জবাব দিল, 25,000 টাকা লাগবে। ওই মুহূর্তে আমার এত টাকা ছিল না, তাই বলে আসলাম কালকে আসবো। একথা বলে ওইখান থেকে চলে আসলাম। পরদিন টাকা নিয়ে আবার গেলাম, কিন্তু ম্যানেজার বলল আজকে হবে না, কিছুদিন পর আসতে। কি আর করার, কিছুদিন পর গিয়ে মেয়েটিকে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম। তিনি আমাকে দোয়া করলেন, তোমার বউ সন্তান যেন সবসময় ভালো থাকে, পরিবারের জন্য শান্তি থাকে। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু কে জানে ওই বিদ্যার দোয়া অভিশাপে পরিণত হবে। হয়তো নীলা আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে দেখে ফেলে, যার করুণ পরিস্থিতির শিকার আজ আমি নিজেই। কিন্তু নীলাকে একেবারের জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি। বাহ, কি সুন্দর নিয়তির খেলা। একজনকে মুক্তি দিয়ে এসে দেখি আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে এনেছে। অনেকগুলো কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নিলাম। পরদিন সকালে অফিসে যেয়ে দেখি সজল মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? এরপর ও যা বললো আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ঠাস করে বসে পড়লাম। নীলার নাকি সামনের সপ্তাহে বিয়ে, ছেলে আমেরিকা থাকে। আমার মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে আমার। সজলকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছি তার কোনো ঠিক নেই। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। ঘরে যেয়ে দেখি দরজা খোলা। আশ্চর্য, আমি তালা মেরে গেছি। তখন মনে পড়লো নীলার কাছে আরেকটা চাবি আছে। কিন্তু নীলা এখানে আসবে কেন? না, কিছুতেই ভাবতে পারছি না। রুমে যেয়ে বড় একটা ধাক্কা খেলাম। নীলার একটা জিনিসপত্রও নেই, ওর জামা কাপড় কিছুই নেই, ওর কোনো চিহ্ন এই করে আর নেই। তার মানে নীলা আসছিল, এসে ওর সব কিছু নিয়ে গেছে। এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছি আর ভাবতেছি, এভাবে কি আমি বেঁচে থাকবো? একটা পুরুষ যখন কাঁদে তখন তার কষ্টের সীমা পার হয়ে যায়। সারা রাত ছাদে কাটিয়ে দেই। ভোরবেলা ঘরে যেয়ে আজকেও আবার মালিকের মেয়ে নাস্তা নিয়ে আসছে। কিছু বললাম না, রুম থেকে বের হয়ে নিচে যেতেছি, পেছন থেকে বলল, খাবেন না? আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গেছে। আমি বললাম, কে তুমি আর কেন বা আমার জন্য এত চিন্তা করো? মেয়ের জবাব দিল, বারে একই ফ্ল্যাটে থাকেন, কেউ না হলে প্রতিবেশী তো, মানুষ তো, প্লিজ খাবারটা খেয়ে নিন। আমি শুধু বললাম আমার খিদে নেই। একথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম। রাস্তায় আনমনে হাঁটতেছি, হঠাৎ সজলের ফোন। আবির কই তুই? এই তো একটু বাসার বাইরে আসছি। তাড়াতাড়ি শপিং মলে চলে আয় আবির। বাড়ি আজ তো দেখছি তোর খুব তাড়া। আরে আগে আয় তো। ঠিক আছে, আসতেছি। এই বলে শপিং মলের দিকে রওনা দিলাম। নিশ্চয়ই বন্ধুটি আমাকে ছাড়া শপিং করবে না, তাই দেরি না করে শপিং মলের দিকে গেলাম। কিরে, তোর জন্য খুব তাড়াহুড়ো করে আসলাম, বল কি জন্য তো তারা? আরে বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে, হঠাৎ করে সামনের শুক্রবার বিয়ে। বলিস কি? তাহলে তো ভালোই হলো, তোর বিয়েটা একটু খেতে পারবো। এই জন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি, তোর পছন্দই আমার পছন্দ। তাহলে তোরে শপিংটা করিয়ে দেই। যা, এমনভাবে বলতেছিস যেন আমি বাচ্চা পোলা পাইনি। আচ্ছা ঠিক আছে, চল। সুজলকে বিয়ের সমস্ত শপিং করিয়ে দেই, ওর ইচ্ছা মতো সব কিছু করি। ওর হবু বউয়ের জন্য আমার পছন্দ মতো শাড়ি কিনে দিই। নীল রং আমার আর নীলার খুব পছন্দ, আর সেই পছন্দের শাড়ি আজ সুজলের বউয়ের জন্য নেই। শপিং শেষে সুজলের জরুরি ফোন আসে। সুজল ফোন রিসিভ করতে শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। অনেকটা রাগী গলায় কথাগুলো বলে। এক পর্যায়ে সে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আমি বের হওয়ার সময় দেখি নীলা, তার বড় বোন আর বড় ভাই শপিং মলে ঢুকতেছে। নীলাকে আজ প্রায় 3 মাস পরে দেখলাম। মুখের চঞ্চলতার হাসি এখনও ফুটে আছে, নেই কোনো চিন্তার চাপ, ঠিক আগের মতোই আছে, মনে হয় যেন কিছুই হয়নি। আমার মন আর সায় দিল না। কীভাবে নীলার সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতে লাগলাম। নীলারা শপিং করা শুরু করে দিল, আমি ওদের পিছু নিলাম। হঠাৎ নীলা ওয়াশরুমের দিকে যেতেই আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পিছন থেকে মুখ চেপে ধরলাম। আমাকে দেখে নীলা চিৎকার দিতে গিয়েও পারল না। নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূর করে আমি বলতে শুরু করলাম, কেমন আছো নীলা? তোর মতো ছোট লোক লম্পটের থেকে দূরে এসে অনেক ভালো আছি। এভাবে কথা বলছে কেন? আমি কি অন্যায় করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিতেছো? তুই কোনো অন্যায় করিসনি, সব আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বকাটে লোককে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ওরকম কোনো কাজই করিনি, বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি। খবরদার আমার কসম খাবে না।
তোর মতো পাপিষ্ট লোক কখনো আমার কসম খেতে পারে না। আমি নীলার হাত ধরতে ঠাস ঠাস করে আমার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আমায় তুই টাচ করবি না। শুনে রাখ, কিছুদিন পর আমি অন্য কারো বউ হতে চলেছি, আর ভুলেও আমার সামনে আসবি না, বলে দিলাম। তোর মতো ধোঁকাবাজের সাথে আমি 2 বছর সংসার করেছি। ছি ছি ছি, আমার চিহ্ন যাতে তুই খুঁজে না পাস, এই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিয়ের দিন এসে ডাল ভাত 4টা খেয়ে যাওয়ার দাওয়াত রইল। এই বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনই আশা করি নাই। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। কথায় আছে না, অল্প সুখে কাঁদে, অধিক সুখে পাথর হয়ে গেছি। এই বুঝি দম বন্ধ হয়ে গেল। চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কার জন্য কাঁদবো, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? বাবা মা মারা যাওয়ার পর জীবনে নীলাকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগোচ্ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন আর কেউ নেই। নীলার জীবনেও আর আমার কাছে আসবে না। এই তো ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মারি চাপা দিলাম। নেই কোনো আশা আর ভরসা। বেঁচে থেকেও আমি যে মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম। সারাদিন কিছুই খাইনি, আর খাবই বা কীভাবে? এসব খবর শোনার পর গলা দিয়ে খাবার নামবে কিনা আল্লাহ ভালো জানে। বিছানায় গা এলিয়ে দিয়েই শুয়ে পড়লাম। রাত 10টা। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। দরজা খুলে দেখি আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি মানে বাড়িওয়ালি। শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি। মিশকার কাছে শুনলাম তুমি এই আজ 5 বছর থেকে আছো, কোনোদিন তোমার কোনো দোষ আমরা খুঁজে পাইনি। খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকে নিজের ছেলের মতো করে দেখি। তা বাবা, তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নেও না, আর বৌমা আসবে না? আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মা, আন্টি, আপনার বৌমা আমাকে বলতে গিয়েও আর পারলাম না। খুব কষ্ট হচ্ছিল। থাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হয়, মন খারাপ করো না, আর খাবারটা খেয়ে নাও। শত হলেও তোমাকে নিজের ছেলের মতো দেখি। এ বলে তিনি চলে গেলেন। বাদ দিয়ে 2-1টা লোকমা খাওয়ার পর আর খেতে পারেনি। বুকের ভিতরটা কষ্টে জেগে উঠল। তখন একটা গান মনে পড়ে যায়। কেমনে যে দিন যায় আমার, কেমনে যে রাত যায়, একা একা রাত্রি কাটাই, তুমি পাশে নাই। বুকের ভিতর কষ্ট জমে পাহাড় হয়ে যায়। রাতে কিছুতেই ঘুম আসছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ওষুধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কি হবে? লাইফের সবচেয়ে বড় ক্ষতি আমার তো হয়েই গেল। দুপুর 12টায় ঘুম ভাঙে আমার। ঘড়িতে তাকিয়ে দেখি ব্যবচায় খেয়ে যাই। আজ আর অফিসে যাওয়া হবে না। তারপরও চাকরি না গেলে কি আর হয়? ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেই। আরে আবির, এত দেরি কেন তোর? ঘুম ভাঙার মানুষ যে নেই। আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আর দেরি করবি না। আচ্ছা। এই নে, ফার্স্ট ইনভাইট তোকে দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নেই, কিন্তু খুললাম না। অবশেষে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে আবার কে গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বক্সটা আস্তে আস্তে খুললাম। খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইসরাত জাহান নীলা। বুকটা ধুক করে উঠল। বরের ডিটেলস আর পড়লাম না। আমার বুঝতে আর বাকি রইল না, এটা নীলার কাজ। কাটা গায়ে লবণের সিটা দিয়ে কি মজা পায় সে। একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিতেছে? একজন স্ত্রী তার এই স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়। কতটা হৃদয় বঙ্কিত কাজ এটা। আমি আর নিতে পারছি না। কষ্ট মনে হচ্ছে। ঘুমের ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, আমাকে ড্রাগস নিতে হবে। দেরি না করে অবৈধ দোকান থেকে সিরিজের পাওয়ারফুল কয়েকটা ড্রাগস নিয়ে আসলাম। সিরিঞ্জ পুশ দিতেই আমি আর এ জগতে নেই, অন্য জগতে বাড়ি দিলাম। যে জগতে নেই কোনো টেনশন, চিন্তার চাপ, শুধু ফ্রি মাইন্ড। মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগসের রিয়াকশন। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় সজলের ফোন। হ্যালো। কে দেবদাস, কি অবস্থা? মনটা দুমড়ে মুচড়ে যাবে এমন অবস্থা। সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতেই পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। আর বেশিক্ষণ নেই মনে হয় তোর এই ভালো থাকার। কেন, কি হয়েছে সজল? তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সেই আমাকে পাত্তা দিত না। অবশেষে তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধু তার কথা ভাবতাম। আমি শান্তিতে ছিলাম না, তাই তোকেও দেব না। তোর জীবনটা নরকে পরিণত করে দেব।
ওই দিন তুই পতিতলায় গিয়েছিস, আমি নীলাকে ফোন করে সব বলে দিছি। ব্যাস, সম্পর্ক বিনা দোষে ফাটল ধরল। অবশেষে নীলাকে আমি নিজের করে পাবো। নীলা কখনোই তোরে হার চাইবে না, তার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিছি। কাল বিয়ে একবার এসে শেষবারের মতো দেখে যাস, নতুন বধূ সাজে, হয়তো আর কখনোই দেখতে পারবি না। গুড লাক মাই ফ্রেন্ড। সুজলের কথা শুনে দুচোখ দিয়ে শ্রাবণ বেয়ে চলছে। বন্ধু হয়ে গলায় এভাবে ছুরি চালিয়ে দিল। কাল আমি শেষবারের মতো নীলাকে শুধু একবার দেখে যাব। আল্লাহ আমাকে ধৈর্য দাও, দোয়া করে নীলার জন্য অনেক সুখে যেন থাকে। এরপর থেকে নতুনভাবে আমার জীবন গুছিয়ে নেব। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবনের রং বদলে ফেলবো, আপন মানুষের আর অবহেলার পাত্র হবে না। আজ শুক্রবার, এই দিনটি একটা পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে দেওয়া শুরু করব। আর আজই আমার নীলার বিয়ে। মনে মনে ভাবতেছি নীলাকে নিয়ে, নীলিমা কেমন আছো তুমি? বড্ড জানতে ইচ্ছে করে। প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখবো, লেখা হয় না। এই ভেবে যদি বিরক্ত হও, যখন উদাস দুপুরের হিমেল হাওয়া এসে তোমার চুলগুলিকে এলোমেলো করে দেয়, খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দিই এলো চুলগুলো। ইচ্ছে করলে যদি সব করা যেত, তবে ইচ্ছেগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভিতর যে যন্ত্রণাগুলি এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়। তুমি চলে যাওয়ার পর বুঝেছি, বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে বলতে চাই স্মৃতিগুলিকে, পারি না। স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয়। নীলিমা, তুমি একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্র নীল আকাশ মেঘে মেঘে ডেকে যায়, চারিদিকে অন্ধকারে ডেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। অভিমানী মন যেতে দেয়নি আমায় তোমার কাছে। নীলা, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি, রোজ তোমার ছোঁয়া পাবো বলে। নিজেকে হেমু ভাবতে ইচ্ছা হয় এখন। ইচ্ছা হয় খালি পায়ে দুজনে শিশির ঘাসে পা ভিজিয়ে দুজনে মিলে শিউলি ফুল কুড়িয়ে আনবো। তার হয়ে ওঠে নাই। হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই। তবুও ফিরে আসতে চাইলে এসব কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিনও পেতে দিব। হাসবে তো নীলা? কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজে আসবে না। নীলাকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। নতুন জীবনে পা রাখবো। মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। এই বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে সজল ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে বলল, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এ বলে চলে গেল। আমি মনে মনে তার ছেলের হাসি দিয়ে বললাম, যা পরে যাব, তোর বিয়েতে না গেলে কি আর হয়? দুপুরে নামাজ পড়ে এসে নীলার দেওয়া প্রথম বিবাহ বার্ষিকী গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহায়ের মতো বিয়ে বাড়িতে। চারদিকে অনেক জাঁকজমক। আমার যেদিকে কোনো মাথা ব্যথা নেই, শুধু একবার নীলাকে বউ সেজে দেখবো, এটাই শেষ ইচ্ছা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সেজে নিয়ে আসা হলো। স্টেজে বসে আছে, মনে হচ্ছে একটা নীল পরী বসে আছে। চোখের কোণে কিছু জল অজান্তে জমা হয়ে গেল। নিজেকে শক্ত রেখে চলে আসতে লাগলাম। এমন সময় সুজলের অকুল আবেদন, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গানের গলাটা অনেক সুন্দর, প্লিজ। না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে সুজল আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তার শেষ ইচ্ছেটা পূরণ না করলে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। গিটার হাতে নিয়ে সবার সামনে সুর ধরলাম। গান শেষ করে এক মুহূর্ত সেখানে ছিলাম না। চলে আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমা হয়ে আছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। সবকিছু নিয়ে বের হব এমন সময় আন্টি প্রবেশ। বাবা, কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছে আন্টি। আমি মিশকার কাছে সব শুনেছি। আল্লাহ ওই মেয়ের কখনোই ভালো করবে না। একজন মা হয়ে বলছি। ছি, অভিশাপ দিবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকে। আর আমি যদি কখনো নিজে ভুল করে থাকি, মাফ করে দিয়েন। হয়তো আর দেখা হবে না। কি কও বাবা, মায়ের কাছে সন্তানেরা সব সময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করব সব সময়। আর যদি কখনোই সময় পাও, এই হতভাগা মায়ের সাথে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। আমিও কান্না ধরে রাখতে পারিনি। সবশেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি, ঢাকা টু চট্টগ্রামগামী ট্রেনের অপেক্ষায়। যথাসময়ে ট্রেনও এসে গেল। আমি পাড়ি জমালাম অজানা এক উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। অতীতের সব গ্লানি মুছে ফেলেছি।
একটা দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমি একটা সাংবাদিকের চাকরি করি। ভালোই চলে আমার দিনকাল। মাসের 3 দিন সময় ব্যয় করি পথ শিশুদের সাথে, বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। একরকম অদ্ভুত প্রশান্তি কাজ করে মনের ভিতর। আমার তো কেউ নেই, তাদেরকে আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তার কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগছে মনের ভিতর। বাবা মা নেই তো কি হয়েছে, আমার জন্য আল্লাহ আর একটা মাথা দিয়েছে। চট্টগ্রাম টু ঢাকা যাইতেছি আর ভাবতেছি ফেলে আসা দিনগুলো। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর আজ 6 বছর পর আসলাম। 6টা বছর কেটে গেল, আজ আবারও ঢাকা ফিরছি। সব কিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ, যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায়। দরজার সামনে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল এক জোড়া গণকালো চোখ, বিদ্যমান এক মায়াবতী মেয়ে। চিনতে কষ্ট হলো না, এটা যে মিশকা। আমাকে দেখে সালাম দিয়ে বলল, কে আপনি? হয়তোবা চিনতে পারেনি, আর চিনবেই বা কেমন করে। 6 বছরে আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। আগে থেকে অনেকটা স্মার্ট হয়ে গেছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি আবির, তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল। ও, আবির ভাইজি, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? মা সবসময় আপনার কথা বলে, মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হলাম, যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই তারপরও মায়ের বাঁধনে আমাকে বেঁধে রেখেছে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ের বাঁধনটা অনেক বড় হয়। এমন সময় আন্টি আসলো, আমাকে দেখে আনন্দে চোখের জল ছেড়ে দিল। আমাকে ধরে বলল, বাবা, তুমি যে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তোমার জন্য সব সময় দোয়া করি আমি। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজ অনেক দিন পর কথাটা শুনলাম। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিজের অজান্তে চোখ থেকে পানি এসে গেল। অফিস থেকে বাসায় আসলে নীলা সবার আগে একথা বলতো। এই ছিল আমার নিয়তি। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় আন্টি এসে বলল, বিকালে ফ্রি আছো? জবাবে, হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবোই। বলছিলাম কি, মিশকা বিকালে একটু ডাক্তারের কাছে যাবে। একা একা যেতে একটু ভয় পাচ্ছে, তুমি সাথে গেলে ভরসা পেতাম। আরে আন্টি, এতে অনুরোধ করার কি আছে? আপনার ছেলে কি আবার অনুরোধ করা লাগে? আন্টি মুচকে আসলো, দেখে মনে হলো অনেক খুশি হলো। আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি বরং রেস্ট নাও। বিকেলে মিসকে একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। ডাক্তার দেখা শেষে চেম্বার থেকে বের হবো এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পিছনে ফিরে তাকা দিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবারও জেগে উঠল। এই যে নীলা, সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুবই মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আছে আমার দিকে। চোখ জোড়া ছলছল করতেছে। আর অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম নীলার মতো দেখতে হয়েছে। নীলার চোখ থেকে পানি পড়তেছে। আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়া জড়িয়ে যাব। তাকে সরি বলে মিশকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। মিশকাকে নিয়ে 6+2 মোট 8 বছরের কষ্টগুলো আমার বেশি উঠলো মনের ভিতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতে দেখি মিশকা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাননি, এখন একটু খেয়ে নিন। না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি। মিশকা এসে বলল, ঘুরতে যাবেন? একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনার মন ভালো হয়ে যাবে। মনে হচ্ছে সত্য রাজি হলাম। মিশকাকে নিয়ে একটা পার্কে এলাম, ঢাকা বোটানিক্যাল পার্ক। গাছপালা সমৃদ্ধ এই পার্ক। একটু ঘোরাঘুরি করে পার্কের পাশে একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে বসলাম। মিশকাও সাথে আছে। মেয়েটা খুব কম কথা বলে, স্বল্প বাসি যাকে বলা হয়। কফি অর্ডার করে খেতে লাগলাম। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো আবির? পেছনে দেখা যায় দিকে নীলা। কে আপনি, আর কি চাই? আপনি করে বলছো? দূর, আমি আপনাকে চিনি নাকি? এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনোই দেখা হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। একথা বলাতেই আমার মেজাজটা বিগড়ে গেল। মন চাচ্ছে কষে 2টা থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে
ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এজন্য কিছু বলে নেই। মিশকাকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। তারপরে বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। পরদিন আমি বসে বসে নিউজ আপডেট করছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আন্টি বলেন, সমস্যা নেই। বলছিলাম কি বাবা, একা একা নিঃসঙ্গ আর কতকাল থাকবা? নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো। আন্টি একাকী আমার নিত্য সঙ্গী। মনের কেউ নেই যাকে বিয়ে করব। মন বাংলে আর তা তো জোড়া লাগে না। তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম। জি বলেন আন্টি। আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সারা জীবন রাখতে চাই। হবে কি আমার ছেলে? মিশকাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি পুরাই ভেবেচিকে খেয়ে যাই। তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেলেন। আমি বড্ড দুটানায় পড়ে গেলাম। একদিকে মিশকা, অন্যদিকে নীলা। পরক্ষণে মনে হলো নীলার তো স্বামী, সংসার, ছেলে সব আছে। তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলেও আমার প্রথম ভালোবাসা নীলা। বলে কি থাকা যায়? নীলার কথাগুলো ভাবতেছি। স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আজ আমি নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি। বিকালে বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই মিশকা দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না। একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে, আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয় শুধু নীলাই থাকবে। এত রাতে বাইরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে। কি আর করার, অন্যের অধীনে কাজ করলে এই অবস্থা হবে, তাহলে পথ শিশুদের কি হবে? দূর, এত চাপ মানুষ সহ্য করে নাকি? ওদের আমার এখন দুয়াই যথেষ্ট। রেডি হয়ে অফিসে রওনা দিলাম। আবির সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে যেতে হবে। একজন রোগীর ইন্টারভিউ নিতে হবে। ওকে, যাচ্ছি। অফিস থেকে একটা বাইক দিয়েছে, সে বাইক করে চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন একটা চিৎকার শুনতে পাই। পাশে নার্সকে জিজ্ঞাসা করতে বলল, এখানে আজ 6 বছর থেকে একজন রোগী ভর্তি হয়ে আছে, তার পরিবার তাকে দেখাশোনা করছে। একটি অ্যাক্সিডেন্টে তার চলার সাথী পা কাজ করা বন্ধ করে দিচ্ছে এবং তার যৌনশক্তি চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে একটু অবাক হলাম। হাসপাতাল থেকে বের হয়ে এসেছি, তখনই মনে পড়লো রোগীটাকে একটু দেখে আসি। বেচারার খুব নির্মম অবস্থা। 201 নম্বর কেবিনে যেতে একটা অনেক বড় ধাক্কা খেলাম। এটা আর কেউ নয়, আমার এই প্রাণ প্রিয় বন্ধু সজল। তার চেহারা খুবই করুণ অবস্থা। আমার চোখ টলমল করতেছে। শত হলেও আমার বন্ধু ছিল। সে আমাকে দেখা মাত্র লজ্জায় মুখ লুকালো। আমি তার কাছে গিয়ে বসলাম। মাথায় হাত বুলিয়ে দিতেই কান্না শুরু করে দিল। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার পাপের শাস্তি আমি দুনিয়াতে পাচ্ছি। নীলা কেমন আছে? আমি জিজ্ঞেস করলাম। তাদের সংসার তো শুকে যাচ্ছে না। আমার দিকে সচল অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো, তখনই নীলা মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলা মা হতে চলেছে। আমার বাবা কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি। পরে আমরা চলে আসার সময় ট্র্যাকের নিচে গাড়ি চাপা পড়ি। এরপর আমার আজ এই অবস্থা। বলেই সজল কাঁদতে লাগলো। তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার জীবন থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেল। সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারেনি। আর ভাবতে লাগলাম, আমি তো তোকে কোনো অভিশাপ দিইনি। নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ এই অভিশাপ সহ্য করতে পারেনি। সজল আমার হাত ধরে বলতে লাগলো, নীলা তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে, কিন্তু পায়নি। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে, আর ওকে কষ্ট দিস না। আমি কিছুই বললাম না, চুপচাপ ওখান থেকে চলে আসলাম। রাতে বাসায় এসে ভাবতেছি, নীলাকে কি ক্ষমা করব? ক্ষমা করব, তবে ওকে আমার পাওয়ার কষ্টগুলো ভোগ করতে হবে। মনে মনে প্ল্যান এঁটে ফেললাম। সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম। ওখানে যে আমি পুরাই শখ খেলাম। আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার যে নীলা। যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়। আমার সহকর্মী ছিল এক মেয়ে কলিগ, তাকে পটিয়ে ফেলতে হবে। জি বাবা, সেই কাজ। হাই কিউটি, কেমন আছো? ভালো, আপনি? তোমার মতো সুন্দরী কলিগ পেয়ে কেন খারাপ থাকতে চায়? কিছু বললেন?
বললাম আমিও ভালো আছি। আমি আবির, চট্টগ্রাম থেকে এখানে বদলি হয়ে এসেছি। ও ভালো তো। আর আমি আনিকা, আপনার সহকর্মী। এখন থেকে আমরা ফ্রেন্ড। ওকে, নো প্রবলেম। দুপুরে কাজ শেষে আমরা ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম। অবশ্যই, আরে এই তো সেই ছেলে যাকে নীলার সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? আসাদ। এখানে তুমি কার কাছে এসেছো? কেন, আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? ইসরাত জাহান নীলা। বুকটা দুঃখ করে উঠল। তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখে জল এসে গেল। ছেলেকে কুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আজ এতদিন পর একটু প্রশান্তি লাগছে। আন্তেল আন্তেল, আপনি আমাকে আদর করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছি অপরিচিত কারো কাছে না যেতে। ছেলের কথা শুনে মনে মনে বলতেছি, আমি তোর বাবা, কিন্তু এখন পরিচয় দিব না। হে বাবা, আমি তোমার বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। বড় মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক, এখন আম্মুর কাছে যাই, আম্মু না হয় বকা দিবে। আচ্ছা যাও, নীলার কাছে আসাদ জিয়া বলল। মা মা, আজ একটা লোক আমাকে খুব আদর করেছে, বলছি আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো মা, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরই বলে বাবা। মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আছে, তাদেরকে কত আদর করে। আমার বাবা আসবে না মা? ছেলের কথা শুনে নীলার বুকটা ফেরে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বট গাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? নীলা আর কিছু না বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অবিশ্বাসে সিঁড়ি দিয়ে নামতেছি, আর আমার কলিগ আনিকা এমন সময় নীলাও নামতেছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তাকে জেলাস করার লোককে আনিকার সাথে সাথে হেসে কথা বলছি আর নামতেছি। পিছনে ফিরে দেখি যে নীলার চোখ দিয়ে পানি পড়তেছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বাড়ি তাতে আমার কোনো যায় আসে না, আমিও কম কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো মিশকা আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আর মায়া জড়াতে চাই না। আসলে নারীদের অনেক ধৈর্য আছে, তা মিশকাকে না দেখলে বলতে পারবো না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়েছে। ডাকবো কি নাকি ডাকবো না, মৃদুসুরে ডাক দিলাম, মিশকা। আমার ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে পড়ল। আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে এসেছি তো, বুঝতেই পারিনি। না ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো। এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হতো। বারে, আপনি সকাল থেকে না খেয়ে আছেন, আমি এটা মেনে নিতে পারছি না। এতে কষ্ট আর কি আছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবুও কেন যেন মেয়েটার মায়া জড়িয়ে পড়ছি। না, কিছুতে জড়িয়ে পড়া যাবে না। আমাকে এই মায়া জাল থেকে বেরিয়ে আসতে হবে। রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে। এই আপনি উঠুন, অফিস যাবেন না? আমি চোখ খুলে দেখি যে মিশকা দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরেছে। শাড়িটা কোমর গুজে রাখছে, একেবারে ঘিন্নি ঘিন্নি লাগছে। আসলে অ্যালার্ম বাজা নাই তো, আজকে তাই একটু দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি, একদিন না গেলে বসের অনেক কথা শুনতে হয়, এমনকি চাকরি থেকেও বাধ্য করে দিতে পারে। তাই দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখেছি আন্টি আর মিশকা খাবার টেবিলে বসে আছে। আন্টি পরিবার শুধু, মিশকা আর আন্টি আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। বাবা, মিশকাকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিয়ে তো, ওর আজকে পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে মিশকাকে নিয়ে বের হলাম বাইকে করে। রাস্তায় দেখলাম নীলা গাড়ি করে অফিসে যেতেছে। রেল সিগন্যালে গাড়িগুলো আটকে পড়েছে। আমিও বাইক নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পেছনে মিশকাকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছতেছে তা আমার দৃষ্টি এড়ায়নি। মিশকাকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম নীলা আমার কলিগ আনিকার সাথে হেসে হেসে কথা বলা শুরু করেছে। আমিও ভাবতেছি একটু জাল না দিলে কি আর হয়। হাই কিউটি। একথা শুনে নীলা পেছনে ফিরে তাকায়। আমি সোজা পাশ কাটিয়ে আনিকার ঘা ঘেসে বসে পড়ি। আরে আবির যে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো থাকি? কত সুন্দরী কলিগ তুমি। আমার রাতের ঘুম তো একেবারে কেড়ে নিলে তুমি। ওমা, তাই বুঝি? গো তাই। আবির, তুমি তো দুষ্টু কেন? দুষ্টু না হলে তোমার মতো সুন্দরী কলিগ পেতাম। আমার কিচ্ছু চাই না, সারাদিন শুধু আমার পাশে বসে থাকলেই হবে। হয়েছে হয়েছে, আর পা মারতে লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এতে পা মারা কি আছে? হ্যাঁ, একথা বলে নীলার দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠেছে।
ও রাগ করলে আমার কি, হ্যাঁ? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোমান্সের জায়গা নয়। জানো দেখো না অফিসার ম্যাডাম কি বলে। আবির তুমিও না? একথা বলে নীলা চলে গেল। মা আগামীকাল স্কুলে সারা বলছে মা বাবাকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারে বাবাকে নিয়ে যাও না। ছেলের কথা শুনে নীলা অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়ল, আবিরের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নেবে না। না না, আমার ছেলেকে আমি দিব। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ রাখতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আবির আমাকে ক্ষমা করবে কি না জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়েছে। সারা জীবন আবিরের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। যাক বাবা, এবার বুঝবে কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি যে আনিকার সাথে বসলাম। আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় আনিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুইজনে খাবো। আমার বিপরীতে টেবিলে নীলা বসছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। আনিকা আর আমি খাচ্ছি, হঠাৎ করে আনিকার মুখে আমি এক লোকমা তুলে দিলাম। নীলার চোখ এড়ায়নি। নীলা সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতর কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হয় না? ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার আছে, যেটা কেউ কেউ বোঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টকর ব্যাপার পৃথিবীতে আর একটাও নেই। কি ভাবছো আবির? আরে কিছু না। এই তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগে নাকি? দূর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। হে মা, তাই বুঝি? মারবো একটা নাক বরাবর, 7 দিন মেডিকেল থাকবো, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে না কথা বলে আমি আর পারবো না। দুপুরে খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনই কিছু দেখা হয়নি। নীলার কেবিন দিয়ে যাইতেছি, এমন সময় শুনলাম নীলা কার সাথে যেন ফোনে কথা বলছে আর কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো। নীলার কান্না যে আমার একেবারে সহ্য হয় না। দেরি না করে ওখান থেকে চলে আসলাম। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসের বসের কাছে গিয়ে একদিন ছুটি মঞ্জুর করে নিলাম। আজ আর অফিসে যাব না, ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়ল একটা স্কুলের গেটে। দেখেছি আমার ছেলেটা ব্যাগ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবার বাবা মাকে জেগেছে, আম্মু এসে শুধু সায়ের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাবাসে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, নীলা না হয়ে নিষ্ঠুর, তাই বলে আমিও কি নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আজ আমি পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজ ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছে, আমাকে অনেক আদর করেছে। ওইরকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? আশা, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল, আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। নীলা এখন তার বাবার বাসায় থাকে না, একটা ফ্ল্যাট নিচ্ছে, সেখানে থাকে। অবশ্য তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটি লোকদের এড়িয়ে চলা শ্রেয়। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আবির খান, আপনাকে যে নিউজ আপডেট করতে বলেছিলাম, আপনি শিরোনাম ছাড়াই নিউজ দিয়েছেন কেন? আসলে ম্যাডাম বলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কিত মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে। আর ভুলে তো যাবেনই, সুন্দরী কলিকের সাথে নষ্টি পোষ্টি করলে তো সবাই ভুলেই যায়। সরি ম্যাডাম। এমন সময় আসাদ এসে বলল, মা, এই আঙ্কেল আমাকে খুব আদর করে, তোমাকে না কথা বলছিলাম। নীলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির চাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না না করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? আমার দিকে তাকিয়ে কথাটা বলল। মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ, বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আবির, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম।
মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই নীলা? খুব বলতে ইচ্ছা করছে। নীলা, কি দেখেছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দেবো নীলা কষ্টের উপলব্ধিটা কেমন। অবশেষে আনিকাকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। আনিকাও রাজি হয়ে গেল। আমি আর আনিকা একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে আনিকা জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আবির? কই কিছু না তো। আচ্ছা একটা কথা বলো তো আবির, কি? নীলা ম্যাডাম কিছুদিন থেকেই তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বললে প্রচুর রাগ করে। সেদিন আমাদের জিজ্ঞেস করলো আবিরের সাথে তোমার কিসের এত সম্পর্ক। তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। আরও অনেক কথাই বলেছে। আচ্ছা তোমার সাথে নীলিমা ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। আমাকে বলতেই হবে আবির, বলো। নীলা আমার স্ত্রী। কথাটা বলতে অনেকটা অবাক হয়। আনিকা ব্রুকুসকে বলে, মানে? আমি পুরো ঘটনা না বললাম। আনিকার দিকে তাকিয়ে দিকে আনিকা কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন আনিকা? তুমি তো সত্যি অনেক ধৈর্যশীল আবির। কান্না কান্না কণ্ঠে জবাব দিল আনিকা। বলল, আমি নীলাকে সব কিছু বলবো, ও তোমাকে মেনে নেবে। কিছু করতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর আনিকাকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে আনিকা মাথা নেড়ে হেসে জবাব দিল। রাতে বাসায় ফিরে আসলাম। মিশকা আমাকে বাদ বেড়ে দিল। আমি খাচ্ছি, এমন সময় মিশকা বলল, আপনাকে একটা কথা বলি? এই প্রথম মিশকা আমাকে কিছু অনুরোধ করলো। হ্যাঁ বলো। আমাকে আপনার কেমন লাগে জীবনসঙ্গী হিসেবে? অবাক করা প্রশ্ন। এটার মানে কি মিশকা? আমি আপনাকে খুব ভালোবাসি। 6 বছর সারা দিন রাত আপনার কথা ভেবেছি, কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারবেন? মেয়েটার চোখে দিকে তাকিয়ে দেখি চোখে অনেক পানি টলমল করতেছে। সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। এরকম একটা মেয়ে যার জীবনে আসবে, সত্যি সে ভাগ্যবান। আমি এখানে কি বলবো বাসায় খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দেই খুব কষ্ট পাবে। কথা করিয়ে বললাম, তোমার পরীক্ষা কেমন চলছে? ভালো করে পরীক্ষা দিচ্ছে তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। হয়তো এমন উত্তর আশা করিনি, কিন্তু সে তো জানে না নীলা এখনও আমার অপেক্ষায় আছে। জানলে হয়তো একথা বলতো না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করবো কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু মিশকা আজ আর আমার ঘুম ভাঙাতে আসলো না। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগে রেডি করা, কিন্তু কিছুদিন আগেও নাস্তা মিশকা নিজের হাতে দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটা হঠাৎ এত পরিবর্তন কীভাবে আসলো? না, আমি এসব ভাবছি কেন? আমার তো সে কেউ হয় না। তাহলে অজানা মায়াজালে বারবার আটকে পড়ছি কেন? চোখের সামনে একবারের জন্য মিশকাকে দেখলাম না। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মিশকা আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স। আপনার দুপুরের খাবার। তাকে দেখে চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে। মনে হয় সারা রাত অনেক কান্না করেছে। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গিয়ে দিকে আনিকা আর নীলা বসে বসে কাজ করছে। হাই জানু, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। নীলার দিকে তাকিয়ে দিকে রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। হ্যাঁ, এত বড় লোকটাকে বাবু বলছে। নীলা বিড়বিড় করে আমাদের বলল, আচ্ছা জানু আমি এখন যাই। এটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের সাথে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসলো যে? আম্মু অনেক পচা, আমার সাথে অনেক রাগ করে। তাই বুঝি বাবা? ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় নীলা আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে? আসলা কেন বাবু? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও নীলা। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার স্বামী। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানালেও চলবে। অবশ্যই আপনার চরিত্রহীনকে আমার নিজের সম্পর্কে না বলাই ভালো। একথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। নীলার চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার সত্যি করে বলো নীলা, না হয় আমার চেয়েও কেউ খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ? আর কি বা হও তুমি আমার? তার ছেলের হাসি দিয়ে বললাম, তোমার লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতে না। আচ্ছা তুমি আমাকে ভুল বুঝে আমার বন্ধুর কথা মতো আমাকে ডিভোর্স দিয়েছো। একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করোনি। কোনটা ঠিক কোনটা বেঠিক অবশ্য তোমার এক পুরুষ দিয়ে হয় না, আরও লাগবে। আমাকে বললেই হতো, এক পুরুষ দিয়ে আমার চাহিদা মেটে না, আমি স্বেচ্ছায় মুক্ত করে দিতাম তোমাকে। একথা বলার সাথে সাথে নীলা আমার কলার চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আবির, আর একটাও বাজে কথা বলে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে পিছন থেকে হাত দুটো
মুচড়ে ধরলাম, বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। আগে বলো, আমার কথাটা সত্য নাকি মিথ্যা? নীলা চুপ করে আছে। তাহলে আমি ধরে নিব সব সত্য? তোমার যা ইচ্ছা মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট, এত অস্থির হচ্ছে কেন? সবেতে শুরু। আগে বলো, এই সন্তান কার? কি হলো বলো না। আরে বলছো না কেন? কি হলো বলো। জোরে একটা ধমক দিয়ে বললাম। নীলা শুধু কেঁদেই চলেছে। আঙ্কেল তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। নীলা ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছু মেরে তার ছেলেকে নিয়ে যাব। নীলা ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলেছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, নীলা, এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও, বলবেই বা কেমন করে? নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। নীলার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি কথা বলে ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আবি, আমি কিছুই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে আমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। মা তুমি কি ভাবছো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে? বলো না মা, বলো না। এতটুকু বাচ্চাকে কি বলবে নীলা? নিজের করা ভুলগুলো? আর এই অবুঝ বাচ্চা কি বা বুঝবে? কিছু না বাবা, এমনি তো কেউ মারে না মা। স্কুলে ছাড়া পড়া না দিতে পারে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো না, তাই তোমাকে মারছে। ছোট্ট বাচ্চার মনের পরিধি যতটুকু সেই হিসেব করে বলেছে কথাটা। নীলা কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে এলো। আবির অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলো। মিশকা আর আগের মতো আবিরের সামনে আসে না। কেমন তার চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। একটা মেয়ে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, নিজেরই খুব কষ্ট হচ্ছে। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে আবির নীলাকে যথেষ্ট অবহেলা করছে। এমন কোনো দিন নেই যে নীলাকে কাঁদায়নি। আনিকার সাথে প্রতিনিয়ত প্রেমের অভিনয় করে গেছে। নীলা এতে খুব কষ্ট পেয়েছে, আর আবিরও পেয়েছে নীলার কষ্ট পেয়ে অফিস শেষে আজ তাড়াতাড়ি বাসায় আসলো আবির। এসে দেখে আন্টি কাঁদতেছে। আবির জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি? মিশকা আজকাল কেমন যেন মন মরা হয়ে থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, এখনো জ্ঞান ফিরেনি। কথাটা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মিশকার রুমে যেয়ে দেখি নিষ্পাপ এক মুখ ঘুমিয়ে আছে। দেরি না করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আমাকে কেবিনে ডাকলো। রোগী আপনার কি হয়? কি জবাব দেবো বুঝতে পারছি না। একটু ভেবে বললাম, আমার বোন। আসলে নিয়মিত খাবার না খাওয়াতে, শরীরের অবহেলা করাতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার। একথা বলে ডাক্তার থামলো। কি হয়েছে স্যার? আসলে কথাটা যে কীভাবে বলি, তার কিডনি দুটো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। একথা বলার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বুকের ভিতর ধুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার জন্য মেয়েটার আজ এই অবস্থা। মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেলাম। এখন কি উপায় ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করলে মারাও যেতে পারে। নিজের চোখ দিয়ে অজান্তেই পানি পড়া শুরু করে দিল। অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম, আমি একটা কিডনি দেব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আপনি আমার কিডনি দিয়ে মিশকাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি, আমার জন্য আজ তারই অবস্থা। তাই প্লিজ আমার কিডনিটা নিন। সত্যি আপনি খুব বড় দৃঢ় ব্যক্তি। আজকাল আপনার মতো মানববাদী ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর। এক মহৎ ভাই আপনি, যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করতে কোনো দ্বিধাবোধ করেন না। আপনি 250 নম্বর রুমে চলে যান, সেইখানে আপনার অপারেশন হবে। আবিরকে অপারেশন করিয়ে তার দেহ থেকে একটা কিডনি বের করে মিশকার দেহে প্রতিস্থাপন করা হয়। আজ 5 দিন হয়ে গেল আমি হাসপাতালে আছি। আজকে আমাকে রিলিজ করে দেওয়া হবে। মিশকার কেবিনে যেয়ে দেখি এখনো জ্ঞান ফিরেনি। মাথায় আস্তে করে হাত বলিয়ে বললাম, আমায় ক্ষমা করে দিও মিশকা, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। একটা নার্সকে ডেকে একটা কাগজ আর কলম আনিয়ে নিলাম, আর মিশকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। প্রিয় মিশকা, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি, বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও।
তুমি বলেছো আমার মনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করো এই বড় মনে শুধু আমার কষ্ট ছাড়া আর কিছুই নেই। তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি। এই ভালোবাসা স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে দিলাম। এটা ছাড়া আমি কিছু দিতে পারিনি। যতদিন বাঁচবা আমার এই সামান্য উপহারটা তোমার সাথে থাকবে। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয়, তাই আজ থেকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলিও আমাকে যাতে ক্ষমা করে দেয়। এটি তোমার প্রিয় আবির ভাই। ছেলেটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি মিশকাকে যেন এটা দিয়ে দেয়। আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গেলাম। যেদিকে নীলা আজ আসেনি, অনেকটা অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি নীলা কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। আনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানা নিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আসাদ মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, কি? এমন সময় নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যদি ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন, লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার, আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে নীলা। না। না মানে? এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যা ইচ্ছে করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে আসাদকে জড়িয়ে ধরল নীলা। আবির হ্যাচকা একটা টান দিয়ে আসাদকে নিয়ে আসলো নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাবে এমন সময় নীলার চিৎকার। আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ। আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথায় কান না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে গিয়ে যেতে লাগলাম। নীলা আমার পায়ে পড়ে গেল। তো তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। এ বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে আসাদকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা? বলো। মা আমাকে ছাড়া কোনদিন ঘুমায় না, আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতর ঘন্টা বেজে উঠলো। নীলা যদি কিছু সত্যি করে ফেলে। এমনিতে যে রাগ, 7-5 না ভেবে আসাদকে নিয়ে নীলার বাসায় রওনা দিলাম। বাসায় যেয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি নীলা মেঝেতে পড়ে আছে। কপাল ফেটে একটু রক্ত বের হয়েছে। হাত দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কুলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর, গা পুড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জল পটে দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি। নীলাকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 6 বছর পর নীলার এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে মনের ভিতর। কিন্তু নীলার এখনো জ্বর কমেনি। রাতে নীলার মাথার কাছে বসে আছি। এমন সময় জ্বরের ঘুরে নীলা বলে উঠল, আবির, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো তো। জ্বরের ঘুরে কি যাতা বলছো? একথা বলে উঠে যাব এমন সময় নীলা আমার হাত ধরে এক ঝাটকায় নীলার মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। নীলা আমার কলার চেপে ধরে আছে। ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি। আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আবির, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়। মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি এখনো বিয়ে করোনি। আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও জানি আমি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি আনিকাকে বিয়ে করবে। ওই দিন যখন তুমি আনিকাকে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছো, জানো ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে। আর করিনি। এই বলে নীলার চোখের জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘুরে এসব বলছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে টেরি পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখে নীলা যে আগের মতো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলার থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন জ্বর আর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নীলাকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় নীলার বাসায় আসলাম। নীলার কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসবো এমন সময় নীলার ডাক। আবির,
জি বলো নীলা। তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? ধরে নাও আমার জীবনে এইটাই শেষ ইচ্ছা। মনের ভিতর উলটপালট হয়ে গেছে। কথাটা শোনার পর থেকে চাপা কণ্ঠ জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনে আর কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে টুটে টুট মিশিয়ে দিল। আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত নীলা নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। রাতে ঘটনা মনে করতে নিজের উপর রাগ ঘৃণা হচ্ছে। কিন্তু নীলাও নেই, আমার ছেলেটাও নেই। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে নীলাকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। অফিস খোঁজ নিয়ে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে। কিন্তু ও যাবেটা কই? বাবার বাসায় যাবে। আর দেরি না করে যত ভয় আছে সব কাটিয়ে রওনা দিলাম নীলের বাবার বাসায়। কিন্তু সেখানে গিয়ে বড়সড় ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউ নেই। মনে হচ্ছে এখানে কেউ থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। এক সপ্তাহ কেটে যায়, নীলার কোনো খোঁজ খবর নেই। আনিকাকে ফোন দিয়ে বলতে সে বলল, গতকাল নীলা ম্যাডামকে দেখেছি ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে। শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, হাতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে। হ্যাঁ এসেছিল তো। মনে মনে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলাম। কিন্তু কোথায় গেছে আপনি বলতে পারবেন? দেখুন আমাদের এখানে অনেকে আসে যায়, আমাদের এতগুলো মনে থাকে নাকি। তাকিয়ে দেখলাম যে ক্যাম্পেইন অফার 2019। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এটা কিসের অফার? যারা 2000 টাকার উপরে কেনাকাটা করে তাদের জন্য এটা একটা লটারির আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট গুছিয়ে দিয়ে বললাম, ইসরাত জাহান নীলা এই নামে কাউকে দিছেন নাকি লটারির টিকিট একটু চেক করে দেখুন তো, আর আমাকে তার ডিটেলস দেন। ম্যানেজার ল্যাপটপে চেক করে বলল, হ্যাঁ গতকাল তিনি এই টিকিট পেয়েছে। দেরি না করে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখন যদি ফোন দেই আমার গলার আওয়াজ শুনেই ফোন কেটে দিবে। আনিকাকে ফোন দিয়ে নাম্বারটা বললাম, দেখো তো আনিকা এই নাম্বারটা লোকেশন বের করা যায় কিনা। কিছুক্ষণ পর আনিকা জানালো মিরপুর 7 নম্বরে বর্তমান অবস্থান করছে। আনিকা আমাকে লোকেশন ট্যাগ করে দিল। আমি ওই ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুবই সাধারণ। ভিতরে প্রবেশ করে দরজা কড়া নাড়ালাম। নীলার মা দরজা খুলে, মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ভাবতেই পারেনি হয়তো আমাকে এভাবে দেখতে পারবে। আরে আবির বাবা যে, ভিতরে আসো, কেমন আছো? অনেক কথা বললো, নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইলো। নীলার বাবা এবং ভাই আমাকে দেখে বুকে জড়িয়ে নিল, বারবার ক্ষমা চাচ্ছে। নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও চোখের পানি আটকাতে পারিনি। সবশেষে নীলার রুমে গেলাম। নীলা বসে বসে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি এখানে কেন এসেছো? যাও, চলে যাও, গো। বাড়ি? আমি আমার বউয়ের বাড়িতে আসছি। আমি কারো বউ নই, তুমি চলে যাও। আনিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে ছাড়ার জন্য চেষ্টা করছে। আমিও আরও শক্ত করে জড়িয়ে ধরে আছি। ছাড়ো বলছি, ছাড়ো। নিজের বউকে ধরেছি, ছাড়বো কেন? আমি তোমার কেউ না, কেউ না আমি তোমার। আচ্ছা যদি কেউ নাই হই তাহলে ওই দিন রাতে আমি তোমার কে ছিলাম? নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিছো। নীলার মুখে কোনো কথা নেই, চোখ জোড়া ঠলমল করতেছে। বলো নীলা, ওই দিন আমি তোমার কে ছিলাম? জানি তুমি বলতে পারবে না, কারণ সত্য সবারই মুখ দিয়ে বের হয় না। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙ্গনের পথে। কিন্তু নীলা একেবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি, নাকি তোমার ব্যর্থতা? নীলা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, চোখের জল মুছে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমাকে কেউ চিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আবির। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আবির তোমার উপর কোনো রাগ করেনি, তোমার উপর অসন্তুষ্ট হয়নি। এমন সময় আমার ছেলেটা আসলো। বাবা বাবা, তুমি শুধু মাকে আদর করো, আমাকে করবে না? অভিমানে সরিয়ে বলল। ছেলেকে কুলে নিয়ে বসে আছি। নীলা আমাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নাম নিশানাও নেই। হয়তো আর ছাড়বেও না, সারা জীবন এভাবে আগলে রাখবে। ভালো থাকুক তাদের এই পবিত্র বন্ধন। দোয়া করি যাতে তারা সুখে থাকে।